প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপে। সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, সাম্প্রতিক সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক মব ভায়োলেন্স, নারী হেনস্থা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনায় লাগাম টানতে বেশ কিছু শক্ত পদক্ষেপ নিয়েছে সরকার। দেরিতে হলেও এসব পদক্ষেপে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। এদিকে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। তার দল একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন চায় বলেও জানান তিনি। তবে আগামী জাতীয় নির্বাচন প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে সন্দেহ করছে বিএনপি। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ও জুলাই ঘোষণাপত্র ঘিরে সময়ক্ষেপণের আয়োজন করা হচ্ছে বলেও মনে করে দলটি। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও আইন শৃঙ্খলাজনিত সংকট দূর করতে দ্রুত নির্বাচনের প্রয়োজন বলেও মনে করে বিএনপি। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের চ্যালেঞ্জ। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। দর্শক, অনুষ্ঠানের প্রশ্ন করতে অথবা মতামত জানতে ফোন করুন টেলিভিশনের পর্দায় দেখা নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি, অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছে মূল আলোচনা বিষয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের চ্যালেঞ্জ। প্রথমেই ফরিদ, আপনার কাছে যাই। ফরিদুল হক, আপনি বলেন যে আইন শৃঙ্খলার যে অবস্থা বর্তমানে বিরাজ করছে, বিশেষ করে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এই প্রসঙ্গে আজকেও বলেছেন তিনি, সেই ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হওয়া কতখানি চ্যালেঞ্জ মনে করছেন আপনারা? জি, ধন্যবাদ আপনাকে, আরটিভিকেও ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে শুভেচ্ছা। এবং আমি প্রথমে শুরু করছি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে। এখন আইন শৃঙ্খলার পরিস্থিতি যে জায়গাতে আছে, আপনারা জানেন যে আমরা গত 15 বছরে যে ফ্যাসিবাদী শাসনের মধ্যে ছিলাম এবং ফ্যাসিবাদী শাসনের যতগুলো অ্যাপারেটাস ছিল, প্রত্যেকটা অ্যাপারেটাস আমরা যে একেবারে রাতারাতি সব উৎখাত করে ফেলতে পেরেছি, ব্যাপারটা তো তা না। তো এইখানে অনেক অনেক কিছু যেগুলো সব হয়তো আমাদের চোখের সামনে নাই, বহু জিনিস আসলে এখনও রয়ে গেছে। 6 মাস 7 মাস হয়ে গেছে, কিন্তু বহু জিনিস রয়ে গেছে। আওয়ামী লীগের যে লুটপাট করা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, তাদের যে মাফিয়া বাহিনী, তাদের যে গ্যাংস্টার বাহিনী, সকল কিছু যে আসলে এখান থেকে নাই হয়ে গেছে, ব্যাপারটা তা না। তো তাতে করে যেটা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে ডিজাস্টেবল মানে আনস্টেবল করার জন্য যা কিছু করা দরকার, আওয়ামী লীগ তো ভেতর থেকে তা করার চেষ্টা করতেছে, এটা আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেছি। তবে সরকারের যে এখানে ব্যর্থতা নেই কিংবা দায় নেই, ব্যাপারটা তা না। সরকার এখানে প্রপারলি আইন শৃঙ্খলা বাহিনীকে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা দরকার ছিল, এটা তারা করতে পুরোপুরি সফল হননি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এইটাকে আসলে যে সরকারটা আসলে আছে, এই সরকারটাকে আপনি বলতে পারেন যে এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম জনসমর্থনওয়ালা সরকার, কিন্তু সবচেয়ে দুর্বল সরকার। একটা দুর্বল সরকারের পক্ষে রাষ্ট্র এবং সিস্টেমের যদি সকল জায়গা থেকে সাপোর্ট সে না পায়, তার পক্ষে এরকম একটা পরিস্থিতি। কেন মনে করছেন যে তারা সাপোর্ট পাচ্ছে না পর্যাপ্ত? কেন মনে হয় না? ধরেন সিস্টেমের মধ্যে যারা আছে, যারা ছিল গত 15 বছরে, আমলাতন্ত্র, পুলিশ, জুডিশিয়ারি এবং অন্যান্য সেনাবাহিনী, সব কিছু মিলে সিস্টেমের মধ্যে যারা আছে, বেশিরভাগ মানুষ আসলে পদে ছিলেন হচ্ছে আওয়ামী লীগের লোক, বেশিরভাগ। এরপরে আসলে কারা আসলেন? ধরেন ডিসিএসপি কোথায় কোথায় নিয়োগ দেওয়া হয়েছে। আমরা যারা নতুনভাবে রাজনীতিতে এসেছি, আমাদের তো কোথাও কোনো লোক নেই এবং সরকারের পেছনে কোনো রাজনৈতিক শক্তি নেই। এখন যে লোকগুলোকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে, যারা এই সিস্টেমকে কন্ট্রোল করবে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করবে, তারা কারা? তাদেরকে আসলে মানে কারা নিয়োগ দিচ্ছে, তারা কোথায়, মানে কাদের সমর্থনে কাজ করতেছে? আরেকটা ব্যাপার হচ্ছে যে সিস্টেমের মধ্যে যারা আছেন তারা বুঝতেছেন যে এই যে ইন্টারিম টাইমটা, এটা তো বেশি দিন থাকবে না। তো তাদেরকে আসলে তাল মিলাতে হচ্ছে যে এর পরে কারা ক্ষমতায় আসবে, তাদের এলাই যাতে আমরা থাকতে পারি, সেইটার একটা মানে বন্দোবস্ত তো ভেতরে ভেতরে চলতেছে, এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারতেছি। তো অতএব সরকারের একার পক্ষে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আমার প্রশ্নটা ছিল সেটি হচ্ছে যে
নির্বাচন প্রশ্ন, অর্থাৎ ডিসেম্বরের ভিতরে নির্বাচন হবে না এমন একটা কথা আপনারা বলেছেন যে ডিফিকাল্ট হবে, অর্থাৎ আইন শৃঙ্খলার যে অবস্থা নাহিদুল ইসলাম বলেছেন তাতে ডিসেম্বর নির্বাচন করা না ডিফিকাল্ট। আমরা তো চাই নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত। মনে করেন ডিসেম্বরের ভিতরে নির্বাচন, এটা আসলে ডিপেন্ড করবে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যে অবস্থাতে আছে, এই অবস্থায় তো আসলে নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় নির্বাচন করা সম্ভব। আবারও আমি আসবো আপনার কাছে ফারুক হাসান। নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতবিরোধ তা দূর করা কি যেতে পারে? অর্থাৎ এক ধরনের মতবিরোধ কিন্তু লক্ষ্য করছি আমরা, বিভিন্ন জন বিভিন্ন কথা বলছে, কেউ দ্রুত নির্বাচন চাইছে, কেউ বলছে আইন শৃঙ্খলা, যেমন ফরিদুল হক বললেন। আপনি কি মনে করেন? ধন্যবাদ যারা দেখছেন এবং আজকে আমার সহ আলোচক হিসেবে যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখুন, ইতিমধ্যে যে বিষয়টি আপনি সামনে নিয়ে আসছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি এবং আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে যে নির্বাচনের প্রস্তুতি, এটা নিয়ে ইতিমধ্যে বিস্তর আলোচনা হচ্ছে, আলোচনা হবে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে নানান ঘটনা, নানান যে সমস্যাগুলোর উদ্ভব হচ্ছে, বিশেষ করে নারীদের প্রতি যে হেনস্থার ঘটনা, ধর্ষণ, আইন শৃঙ্খলার চরম অবনতি, এটার পিছনে আমি মনে করি যে দুটো কারণ থাকতে পারে। একটা গ্রুপ পরিকল্পিতভাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যারা আসলে প্রমাণ করতে চায় যে আগেই ভালো ছিলাম, মানে জাস্ট জনগণের মধ্যে এই রিয়েলাইজেশন নিয়ে আসার জন্য বা এরকম একটা ফিলিংস আবারও ক্রিয়েট করার জন্য যে আগেই ভালো ছিলাম, দ্যাট মিন্স হাসিনার আমলেই ভালো ছিলাম। আরেকটা গ্রুপ হতে পারে আমার ধারণা যে দ্রুত নির্বাচন বাস্তবায়নের জন্য পরিকল্পিতভাবে সরকারকে একটা চাপের মধ্যে ফেলার জন্য, চাপের মধ্যে রাখার জন্য এরকম আর্টিফিশিয়াল বিভিন্ন ধরনের যে অঘটনগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো ঘটানোর চেষ্টা তারা করে থাকতে পারে। এটা আসলে গোয়েন্দা সংস্থার রিপোর্ট বা গোয়েন্দা সংস্থা এটা উদ্ঘাটন করে দেখতে পারেন। তো এখন আসুন সরকারের যে বিষয়, আমাদের ফরিদুল হক সাহেব খুব চমৎকারভাবে বলেছেন। আসলে দেখেন, এই সরকার কিন্তু আপনাদেরই, এবং এই সরকারকেই আপনারা বলেন যে ইনক্লুসিভ সরকার, যেটা একবারেই আমি মনে করি একটা ডাহা মিথ্যাচার। হ্যাঁ, এই সরকার বাংলাদেশের ইতিহাসে সবচাইতে জনসমর্থিত সরকার, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রাইট, এটা সঠিক। কিন্তু এই সরকারকে আপনি যখন মানে একটা ইনক্লুসিভ সরকার বলবেন, মানে আমি মনে করি এর চাইতে আর মিথ্যাচার থাকতে পারে না। কারণ এই সরকারে বিপ্লবের পক্ষের যে সকল শক্তি এই বিপ্লব ঘটিয়েছে বা যারা অংশগ্রহণ করেছে বা যাদের সমন্বয়ে এই বিপ্লব আমরা সাধন করেছি, বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি, সেই বিপ্লবের পক্ষের শক্তিগুলোর মধ্যে থেকে অনলি ওয়ান লেয়ার থেকে এই সরকারে প্রতিনিধিত্ব রয়েছে, অর্থাৎ ছাত্র সংগঠন, মানে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি, তাদের পক্ষ থেকে এখানে 3 জন প্রতিনিধিত্ব ছিল। একজন অলরেডি পদত্যাগ করে দলের দায়িত্ব নিয়েছে, নাহিদ ইসলাম, বাকি 2 জন এখনো রয়েছে। কিন্তু এখানে যদি আজকে বিএনপি প্রশ্ন করে, আমিও তো এই বিপ্লবের একজন স্টেক হোল্ডার, আমিও অংশগ্রহণ করেছি, বাট আমার প্রতিনিধিত্ব কোথায়? আমি গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, আমাদের 12 জন ভাই শহীদ হয়েছেন, আমরা ফ্রন্টে নেতৃত্ব দিয়েছি, অসংখ্য হামলা মামলার শিকার হয়েছে, আমার কপালে এখনো সন্ত্রাসীদের দাগ, মানে ছুরির দাগ লেগে আছে। তা আমার প্রতিনিধিত্ব কোথায় এই সরকারে? জামাত ইসলাম যদি প্রশ্ন করে, আমিও তো বড় স্টেক হোল্ডার, আমারও তো প্রতিনিধিত্ব নেই। তাহলে ইনক্লুসিভ কিভাবে হয়? এটাই তো আমি বলছি। তাহলে এই যে নাগরিক কমিটি তথা ছাত্ররা দাবি করছে যে এই সরকার একটা ইনক্লুসিভ সরকার, এটা তো সঠিক নয়। এখন আসুন, আমরা কিন্তু বারবার বলেছি যে বিপ্লব পরবর্তী বাংলাদেশে, এটাকে যাই বলেন আপনি, বিপ্লব বলেন, গণঅভ্যুত্থান বলেন, হোয়াট এভার, এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশকে ভঙ্গুর অবস্থা থেকে তুলে নিয়ে এসে একটা নতুন জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশে বিনির্মাণ করতে গেলে আপনাকে সেরকম অ্যাডমিনিস্ট্রেটর লাগবে, সেরকম ড্রাইভিং চেয়ারে ব্যক্তি লাগবে, মানে যাকে দিয়ে আপনি সেটা বাস্তবায়ন করতে পারবেন। আপনি একটা অনুর্বর জমিতে আপনি নিয়ে গেছেন ওই দুর্বল দুটো মানে গরু দিয়ে নাঙ্গল চাষ করে সেই জমিটাকে আপনি উর্বর করতে চান, এটা তো হবে না। কারণ ওই রকম অনুর্বর জমিকে আপনি উর্বর করতে গেলে আপনাকে এখন ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে হবে, সেটা ট্রাক্টর হতে পারে, পাওয়ার টিলার হতে পারে, এরকম। এখন বিপ্লব পরবর্তী বাংলাদেশে আপনি এমন ব্যক্তিদের উপদেষ্টা বানিয়েছেন যাদের ভিতরে বিপ্লবের ন্যূনতম কোনো স্পিরিট নেই, এবং বিগত 15 বছরে এই সরকারের উপদেষ্টা পরিষদের 95% উপদেষ্টার গায়ে শেখ হাসিনা একটা আচর পর্যন্ত লাগে নাই। এরা কিভাবে উপদেষ্টা হয়? আপনি এরকম একজন উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে বসিয়ে রাখবেন আর বলবেন আইন শৃঙ্খলা বাহিনী মানে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না, তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, পরিস্থিতি স্বাভাবিক করতে পারবে। হোয়াট ইজ দিস? তারা কেন পারবে? কিভাবে সম্ভব? এখানে একজন বিপ্লবী মানুষ লাগবে যার ভিতরে বিপ্লবের স্পিরিট আছে, যে এই বিপ্লবকে ধারণ করে এরকম একজন ব্যক্তি বসান, অনলি 1 মান্থের মধ্যে সারা বাংলাদেশে দেখবেন আইন শৃঙ্খলা বাহিনী একবারে টাইট সঠিকভাবে কাজ করতে পারবে। এখন আমি মনে করি আপনারা আজকে যে বিষয়টি সামনে নিয়ে আসছেন, এটা আপনারা আপনাদের ব্যর্থতা ঢাকার জন্য জনগণের সামনে এই দাবিগুলো নিয়ে আসছেন। গত পরশুদিন নাহিদ ইসলাম একটা বক্তব্য দিয়েছে যে আমি সরকারের দায়িত্ব ছেড়েছি, বিপ্লবের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য দলের দায়িত্ব নিয়েছি। আমি মনে করি নাহিদ ইসলামের এটা চরম মিথ্যাচার। কারণ নাহিদ যখন চেয়ারে বসে তখন এদেশের জনগণ তাদেরকে দায়িত্ব দিয়েছে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের জন্য। আপনি চেয়ারে বসে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না করে, গণহত্যার বিচার না করে, আওয়ামী লীগের প্রশ্নে আপনাদের মানে পরিষ্কার সিদ্ধান্ত আপনার না নিয়ে আপনার রাজনৈতিক দল গঠনের
পৃষ্ঠপোষকতা করছেন, পিছন থেকে কাজ করছেন, এভাবে হেলিয়ে দুলিয়ে 6-7 মাস কেটে দিলেন, আর 7 মাস পরে এসে বলছেন যে গণ অভ্যুত্থানের স্পিরিট আসলে সরকারের চেয়ারে থেকে বাস্তবায়ন সম্ভব নয়, তাই আমি চেয়ারের দায়িত্ব ছেড়ে এখন রাজনৈতিক দলের দায়িত্ব নেন। হোয়াট ইজ দিস? এটা তো একটা হাস্যকর কথা। বরং আপনাকে বলতে হবে আমি দায়িত্বে থাকাকালে জনগণ যে মানে আমাকে দায়িত্ব দিয়েছিল, জনগণের সেই কাঙ্ক্ষিত দায়িত্ব পালনে আমি ব্যর্থ হয়েছি, তাই আমি সারেন্ডার করলাম, আমি আসলে ফেইলিওর, এখন আমি সরকারের দায়িত্ব ছেড়ে রাজনীতির মাঠে নামছি। যদি রাজনৈতিক দল গঠন করে ভবিষ্যতে আমরা আপনাদের সুতরাং আজকে নাগরিক কমিটি বা নাগরিক পার্টি যেটাই বলেন, তারা যে ধরনের বক্তব্যগুলো দিচ্ছে এগুলো নট অ্যাকসেপ্টেবল। সুতরাং তারা চেয়ারে ছিল এবং স্টিল নাও তারা চেয়ারে আছে, তাদের একটা পার্ট এখনো সরকারের অংশ এবং একজন ব্যক্তি ওখান থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলের দায়িত্ব নিয়েছে। আমি মনে করি সরকারের গ্রহণযোগ্যতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন একটু সরাসরি ছোট্ট একটা প্রশ্ন করে সংক্ষেপে উত্তর দেবেন। সেটা হচ্ছে যে নির্বাচন ডিসেম্বরে এমন একটি কথা আছে এবং যেটি বিএনপিও বলছে যে দ্রুত নির্বাচনের জন্য, কিন্তু আপনারা কি মনে করেন যে নির্বাচন কি ডিসেম্বরের ভিতরে হওয়া উচিত না আগে হওয়া উচিত? আপনাদের নির্বাচন সম্পর্কে কি ধারণাটা আছে? নির্বাচন দেখুন ডিসেম্বরে হবে না আগে হবে না পরে হবে, এটা নিয়ে বিস্তর আলোচনা হতে পারে, হবে, কিন্তু আমাদের বক্তব্য এবং কথা পরিষ্কার। নির্বাচন করার জন্য যে ধরনের পরিবেশ পরিস্থিতি দরকার সেটা এই মুহূর্তে বাংলাদেশে এক্সিস্ট করে না, সেই পরিস্থিতি বাংলাদেশে নাই। এবং এই পরিস্থিতি তৈরি করার দায়িত্ব এই সরকারের। সরকার যদি এই জায়গায় ব্যর্থ হয় তাহলে তাদেরকে তাদের স্টেপ নিতে হবে। আমরা জনগণ বারবার বলে আসছি যে আমরা বিগত 12টি নির্বাচনে সম্ভাবনা আছে, যদি সরকার বলতে পারবে না। আমাদের এই জায়গায় বক্তব্য বিগত 3টা নির্বাচনে আমরা যেভাবে দেখেছি যে মরা মানুষ ভোট দিয়েছে, মানে এরকম লম্বা আর্টিফিশিয়াল লাইন তৈরি করে মানে অন্যের ভোট আরেকজন দিয়েছে ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো পরিস্থিতি আগামীতে আমরা আর দেখতে চাই না। এদেশের তরুণরা বিগত 15 বছরে ভোট দিতে পারে নাই, তাদের ভিতরে একটা চরম আকাঙ্ক্ষা বিরাজ করছে ভোট দেওয়ার জন্য। তো আমরা চাই জনগণের নির্বাচন চাচ্ছেন আপনারা, এটা তো সরকার ঠিক করবে। আমরা বারবার আকাঙ্ক্ষা কি? আমাদের আকাঙ্ক্ষা নির্বাচনের পরিবেশ চূড়ান্ত করে তারপরে নির্বাচন দিতে হবে এবং এটা যত দ্রুত সম্ভব, কারণ এই সরকার ডে বাই ডে যেভাবে ফেইলিওরের দিকে যাচ্ছে আসলে দ্রুত দিতে হবে। ধন্যবাদ। আমি ফারুক, আমি আপনার কাছে আমি আবারও আসবো। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে, এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। হাবিবুর রহমান হাবিব, আপনি বলেন যে বিএনপি অনেকে বারবার চেষ্টা করছেন যে নূতন দলকে স্পেস দিতে নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে বিএনপি অনেকে মনে করেন। আপনি কি মনে করেন যে আপনারা তো নির্বাচনের কথা বলছেন? কিন্তু আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আরটিভি সম্মান দর্শক শ্রোতাকে আমার সশ্রদ্ধ সালাম। দুজন আলোচক, নতুন প্রজন্মের প্রতিনিধি আপনার ফারুক হাসান এবং ফরিদুল হককে শুভেচ্ছা। ওরা দুজনে বললেই আমার না বললে চলে। আপনাকে তো সেটা হলো এই, শোনেন, আমরা তো আন্দোলন করেছি 90 সালে। কিসের জন্য করেছিলাম? একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য করেছিলাম। কারণ বেশ এরশাদ সাহেব একটা সংসদ থাকা অবস্থায় সেটাকে ভেঙে দৈর্ঘ্য ক্ষমতা দখল করেছিল। 9 বছর আন্দোলন সংগ্রাম করার পর এরশাদ বিদায় নিল, একটা নির্বাচন হলো। নির্বাচনের পরিস্থিতিকে ফারুক হাসান যেটা বলছেন, দেশের পরিস্থিতি খারাপ, নির্বাচনের কথা তো আপনি বলেন। চৌকস আপনার প্রশাসন ছিল 86-এ, সাংঘাতিক চৌকস, কিন্তু 86 নির্বাচনটা কি হলো? নির্বাচন হয়ে গেল, 48 ঘন্টা বন্ধ রাখলো। নির্বাচন ফলাফল আমেরিকার পক্ষে যাচ্ছিল, 48 ঘন্টা বন্ধ রাখলো। ওই চৌকস যে সমস্ত সেই সময় কর্মকর্তা তারা কোনো পদক্ষেপ নিয়েছে? নেয়নি। 88 সালে একটা নির্বাচন, তারা আরও চৌকস হয়েছে। তো 88 নির্বাচন তো কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো চৌকস এই সমস্ত অফিসাররা কী করেছে? কিছু করেছে? করেনি। এই সমস্ত কর্মকর্তা অফিসার তারাই ছিল। অর্থাৎ 2001 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনকে ভোট কাটতেও গেল না, কাউকে মারতেও গেল না, ধরতেও গেল না, পার্টি ভোট ভাঙতে গেল না, পোস্টার ছিঁড়তে গেল না। সেই একই প্রশাসন লোক 96 একই প্রশাসন করলো, 2001 সালে একই প্রশাসন করলো, 2008 সালে গিয়ে ওই প্রশাসন সঠিক মতোই করেছে। কিন্তু সেনাবাহিনী মঈনুদ্দিন ফখরুদ্দিনের একটা কারসাজি করে কিছু ভোট তার নৌকামার্কে সিল মেরে বলতে চাইছে যে রাষ্ট্র ক্ষমতা বা সরকারে থাকে তাদের উপর নির্ভর করে। এখন যদি দলীয় সরকার নির্বাচন হয়, ওই দুটা ছিল দলীয় সরকার নির্বাচন, যে কারণে ওই দুটা নির্বাচন প্রশাসন কাজে লাগেনি। এই 4টা নির্বাচন হয়েছে দলীয় সরকার ছাড়া, যে কারণে প্রশাসন সুন্দরভাবে কাজ করেছে। এখন তো দলীয় সরকার নেই,
বিগত 3টা নির্বাচন হলো সংসদ সদস্যরা সংসদ থেকেই নির্বাচন করেছে। এসপি পুলিশ বা সিডিসি স্যার বলছে, আমরা যারা নির্বাচনে মাঠে ছিলাম আমাদের পিটিয়ে দিয়েছে, পার্থক্য ছিল। এখন তো সেটা নাই। অর্থাৎ এখন যে প্রশাসন আছে এই প্রশাসনই যদি নির্বাচন অংশগ্রহণ করে, হলো আপনার কত সংস্কার করা লাগবে, একটা সংস্কার করা, আর কিচ্ছু লাগবে না। নির্বাচনকে সুষ্ঠু করার জন্য, দেশকে সঠিক পথে পরিচালনা করার জন্য একটা কাজ করেন, শুধু একটা কাজ। সেটা কি? পরিষ্কারভাবে আপনি লিখে দেন যে নির্বাচনের সময় কেউ যদি কারো পোস্টার ছেড়ে অফিস ভাঙচুর করে, মিছিলে আক্রমণ করে, একদম যুক্তিযুক্ত কারণে তার প্রার্থীরা বাতিল হয়ে যাবে, কোনোভাবেই আসে নির্বাচন করতে পারবে না। নির্বাচনের দিনে যদি সে ভোট লাইনে দাঁড়িয়ে ফলস ভোট দেয়, মিথ্যা ভোট দেয়, সেন্টার দখল করতে চায়, হুমকি দেয়, মানুষকে মারধর করে, সাথে সাথে তখন ওই নির্বাচন বাতিল। দেখেন তো আর কেউ করেন নাকি এটা? কেউ এটা করবে না। আর নির্বাচনটা এরপরে হতে হবে, নির্বাচনকালের সময় নিরপেক্ষ সরকার নির্বাচন হতে হবে। তাহলে এই যে 5 বছর আমি দেশ পরিচালনা করলাম, করার পরিপ্রেক্ষিতে আমি 5 বছর পর যখন নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা যাবে, তারা যখন নির্বাচনটা করাবে, তখন জনগণ ভোট দিবে। আমি ভালো কাজ করে দিবে, না করে না দিবে, সব সুদা হয়ে যাবে। বিগত নির্বাচনগুলো হয়েছে যে দলের থেকে যে প্রশ্নটি উত্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে যে অর্থাৎ তরুণ দুই নেতাই বলবার চেষ্টা করলেন যে যেটা ফারুক বললেন যে নির্বাচনের পরিস্থিতি না হলে এই হবে না নির্বাচন, অন্যদিকে এই পরিস্থিতি আসবে না। জাতীয় নাগরিক পার্টিও বলছে যে আমি আপনাকে বলি 7 মাসে যা হয় নাই 7 বছর তো হবে না। কাকে দিয়ে করবেন আপনি? তাহলে কে করবে? কে করবে? নির্বাচন যদি আপনি চান, নির্বাচন সঠিক করে দেন, এই প্রশ্ন দিয়ে হবে। আর 7 বছরে আপনার হবে না, তার কারণ এখন প্রশ্ন কারা আছে। আমি সর্বপ্রথম এই পরিবর্তন হওয়ার পর বলেছিলাম অনতি বিলম্বে অন্তত 50,000 পুলিশের সিপাহী নিয়োগ দিতে হবে। 1 মাসের ট্রেনিং দিয়ে মাঠে ছেড়ে দেন, একটাই ওদের শেখাতে হবে, সৎ থাকতে হবে, আর কিছু এসআই না। মানে 1 মাসের ট্রেনিং হয়ে যাবে? 1 মাসে কেন? আমরা 1 মাসের ট্রেনিং মুক্তিযুদ্ধ যেতে পারি, পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারতে হবে না? 3 বছর ধরে ট্রেনিং দিয়ে চোর বানাইছিলাম, ওসব ছিল চোর। আমার প্রশাসন যারা এসপি ছিল, কি করেছে? এখানে যদি যারা প্রধান যদি থাকে নিরপেক্ষ, তাহলে তো সেই ক্ষেত্রে আপনি তো বললেন যে প্রশাসন দিয়ে সম্ভব, সেটা বলছি তো সম্ভব। তো ওই জন্য বলছি আপনি স্পেশাল বিসিএস দিয়ে আপনি এসপি নেন, বিসিএস কিছু ম্যাজিস্ট্রেট নেন, কিছু মুন্সিফ নেন। আমি বলেছিলাম উচ্চ আদালত কিছু বিচারক দেন, নিয়োগ করেছেন, করেছেন নিয়োগ। আপনি চিন্তা করতে পারেন পৃথিবী সৃষ্টি হওয়ার পর কোথাও কোনো দেখেছেন 6টা মামলা, 2টা মার্ডার কেস, হত্যা মামলা, রিমান্ড চলাকালীন সময় কাউকে জামিন দিয়েছে পৃথিবীর ইতিহাসে আছে? দিল কে? ওই ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? যে ম্যাজিস্ট্রেট সারা শরীরে আওয়ামী লীগের রক্ত প্রবাহিত, তাকে ট্রাম্প বলেছিল জামিন দাও, বা বাইডেন বলেছিল জামিন দাও, না মোদি বলেছিল জামিন দাও? না, বলে নাই। আমি ওই জন্যই বলেছিলাম তা এই মুহূর্তে তাকে সাসপেন্ড করার দরকার, আইনের আওতায় নিয়ে এসে তাকে প্রশ্ন করার দরকার, তুমি আইন কোথায় পেলে? রিমান্ড চলাকালীন সময় তুমি একটা আসামি জামিন দিয়ে দাও। ওই জন্য বলেছিলাম বিচারক নিয়োগ দেন। তাহলে মানে অত ট্রেনিং দরকার নাই, অত ট্রেনিং দরকার নাই। এখন একটাই দরকার, সে সততা। সততা ছাড়া আপনি কি মনে করেন যে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে, যেখানে গণতন্ত্রের বেকার সমান, সেই সমস্ত দেশে সরকারের ইচ্ছা ছাড়া, প্রধানদের ইচ্ছা ছাড়া প্রশাসন নিরপেক্ষ নির্বাচন করতে পারে বলে কি আপনি মনে করেন? অতীতের সে উদাহরণ কি আছে? না, প্রশাসন সরকার চালিয়ে হবে। আমি তো শুনেন, আপনি এখানে আপনি কি বলেছিলাম যে সরকার মানে ক্ষমতা হস্তান্তর করবে, নিরপেক্ষ সরকারের প্রধান হবে শেখ সেলিম, নির্বাচন কমিশনার হবে আমু, স্বরাষ্ট্রমন্ত্রী হবে মোহাম্মদ নাসিম। আমার নির্বাচন চাই, রাজি। কারণ যখনই সরকার দল মানে থাকবে না, সংসদ সরকার থাকবে না, নির্বাচন করবেন, তখন ওই আমিও কিছু করতে পারেন, সেলিমও কিছু করতে পারবে না। ধন্যবাদ। এই জন্য বলছি এই পরিস্থিতিতে নির্বাচন হবে ডিসেম্বর কেন, তার আগেও নির্বাচন করতে পারে যদি সরকার চায়। তার আমার ভোটার লিস্ট রেডি, সব কিছু রেডি। ধন্যবাদ। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। ফরিদুল হক, আপনি বলেন যে অনেকে বলবার চেষ্টা করছেন যে আপনাদের দলকে অনেকে বলার চেষ্টা করছেন কিংস পার্টি কিংবা আপনারা সরকারের ব্লেসিংসে আছেন এবং দল গোছানোর সুযোগ দিতে নির্বাচনটাকে প্রলম্বিত করার চেষ্টা চলছে বলে অনেকে মনে করেন। অর্থাৎ বিশেষ করে আপনি তো জানেনই যে অনেকে বলছেন প্রথমত গণমাধ্যমে, আপনি কি মনে করেন? না, এটা তো আসলে একটা কি বলবো, যে এটা একটা ধরেন আমাদের যেটা হয় রাজনীতির মাঠে, কিছু গাল ভরা কথা বললে শুনতে মজা লাগে,
এখন দেখেন এই যে যে সরকারটা কিংবা যে পরিস্থিতিতে আসলে মানে বাংলাদেশ 5ই আগস্টের পরে গেল, মানে বাংলাদেশে তো একটা গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশের কোনো সাধারণ ঘটনা ঘটেনি। এটা এই ইতিহাসের গত 100 বছরের ভেতরে, অন্তত 100 বছরের ভেতরে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে। এই গণ অভ্যুত্থানের মধ্যে একটা রাজনৈতিক জনগোষ্ঠীর উত্থান হয়েছে এখানে, যাদের প্রধানত যারা হচ্ছে তরুণ। তাহলে এই তরুণদের যে রাজনৈতিক উত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থানের তো একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। গণ অভ্যুত্থান তো সাধারণ যে ধরেন, আমি নিজেও যুগপৎ আন্দোলনের মধ্যে ছিলাম, আমি নিজেও যুগপৎ আন্দোলনের একজন রাজপথের সংগঠক, কিন্তু আমাদের যে যুগপৎ আন্দোলনের আমাদের যে লক্ষ্য ছিল যে 31 দফার ভিত্তিতে আমরা যুগপৎ আন্দোলন করেছি, জনগণ তো আমাদের পেছনে আসেনি। কিন্তু জুলাইয়ে যখন আসলে শেখ হাসিনা তার পুরো রাষ্ট্রযন্ত্র এবং পুরো মাফিয়া গোষ্ঠীকে নিয়ে জনগণের বিরুদ্ধে, বিশেষ করে ছাত্র তরুণদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তখন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, জুলাইয়ের আগের আকাঙ্ক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষা তো এক জায়গাতে নাই। আকাঙ্ক্ষার একটা বড় ধরনের বিচ্ছুরণ হয়েছে, এটা মানে আকাঙ্ক্ষার উত্তরণ হয়েছে, মানুষ অন্য একটা জায়গাতে চলে গেছে। সেইখানে একটা রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব হওয়া এটা অবশ্যম্ভাবী ছিল। এখন এইটা ধরেন এই সরকার যদি না থাকতো, কথার কথা আমি মানে এই তর্কের খাতিরে যদি ধরে নেই যে এই সরকারটা নেই, বিএনপিকে আমরা যদি ওই সময় সরকার দিতাম, তাহলে কি এই জনগোষ্ঠীর উত্থান হতো না? এটা অবশ্যই হতো। অতএব এই যে যে অভিযোগগুলো করা হচ্ছে যে এটা একটা কিংস পার্টি, এটা একটা, এটা আসলে পুরোপুরি বেসলেস। এটা এইখানকার, তাতে করে যেটা হচ্ছে যে এইখানকার তরুণদের, ছাত্রদের যে জনগোষ্ঠীর যে রাজনৈতিক উত্থান, সেই উত্থানকে আসলে তাদের এজেন্সিকে অস্বীকার করা হচ্ছে। তো এটার মাধ্যমে ব্যাপারটা এই জায়গা থেকে দেখতে হবে যে তাদের এজেন্সি আছে কিনা। মানে তাদের এজেন্সি কি এতটুকু যে যেই জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার রাষ্ট্রের পুলিশের বন্দুকের সামনে আবু সাইদরা খালি বুকে দাঁড়িয়ে গেল, তাদের তো এজেন্সি নিয়ে দাঁড়াইছে, এজেন্সি ক্লেম করার জন্য দাঁড়াইছে। তাহলে সেই এজেন্সিকে আপনি কোত্থেকে আসলে বিচার করবেন? সেটি কিংস পার্টির এজেন্সি? মোটেই তা না। এইখানকার জনগোষ্ঠীর ভেতরে বিশেষ করে বললাম আমি যে একটা বিরাট বড় রাজনৈতিক উত্থান ঘটেছে, সেই উত্থানকে আসলে স্বীকার করতে হবে। যদি এইখানে এই সরকার নাও থাকতো, যদি অন্য কোনো সরকারও থাকতো, কিংবা ধরেন আল্লাহ না করুক যদি জুলাই গণ অভ্যুত্থান ফেলও করতো, তারপরেও যে জন উত্থান ঘটেছিল, এইটাকে কোনোভাবেই বাংলাদেশের কেউ আসলে দাবিয়ে রাখতে পারতো না। এটা উঠতোই, এটা হতোই। আমরা সেটাকে কন্টেইন করার চেষ্টা করতেছি। এই জন্য আমরা পার্টি গঠন করেছি, এই ছাত্র তরুণদের নেতৃত্বে আমরা পার্টি গঠন করেছি, এবং বাংলাদেশকে পুরনো যে বন্দোবস্ত, যেই বন্দোবস্তের চূড়ান্ত রেজাল্ট আমরা কি দেখলাম? 2000 মানুষের উপরে তো মানে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষের এখনো শহীদ, দৃষ্টিশক্তি হারাইছে, পঙ্গু হয়েছে। তার মানে হচ্ছে যে ওই পুরনো বন্দোবস্তের যে রাষ্ট্র, ওই রাষ্ট্রের হাতে, যে রাষ্ট্র আসলে এদের বাবা মায়ের ট্যাক্সের পয়সায় চলতো, ওই রাষ্ট্রের হাতে তো তাদের রক্তের দাগ লেগে আছে। তো আমরা তো ওই পুরনো বন্দোবস্তের রাজনীতিতে আর ফেরত যেতে পারি। বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষার যে মানে ছিল, যে বাংলাদেশ, যে গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সাম্য, মর্যাদা, একটা ইনসাফের বাংলাদেশ, সেটাই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে, যেটা বাংলাদেশে 72-এর সংবিধান করার মধ্য দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি। একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা কখনোই। তাহলে আপনারা বলছেন যে যেটা নাইজুল ইসলাম বলবার চেষ্টা করেছেন যে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একই সঙ্গে হতে পারে, যার বিরোধিতা করেছেন বিএনপির জনাব, বিরোধিতা করেছেন। এ প্রসঙ্গে একটি ভিন্ন মত তিনি পোষণ করেছেন। এ প্রসঙ্গে আপনি কী বলবেন? যেটি সালাউদ্দিন আহমেদ বলেছেন যে গণপরিষদের সংসদ নির্বাচন ইস্যুতে কোনো জাতীয় ঐক্যমত হবে না। তাহলে কেন গণপরিষদ, কেন আপনারা সংবিধান বাতিল করতে চেয়েছেন? এখানে দেখেন যে জায়গাটা মানে প্রধানত আমি যেটা বললাম যে পুরনো বন্দোবস্তের যে প্রধান সংকটের জায়গা 72 সালের সংবিধানের যে ক্ষমতা কাঠামো, যে ক্ষমতা কাঠামো এককভাবে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা তুলে দিয়েছে এবং তাকে কোথাও কোনো প্রশ্ন করা যায় না। এবং 72 সালের সংবিধানের আপনি দেখবেন যে মতাদর্শ, যে 72 সালের সংবিধানের যেটাকে মূলনীতি বলা হয়, এটা একটা দল কিংবা একজন ব্যক্তিকে সামনে রেখে আসলে করা হয়েছে। তার মানে এই মতাদর্শ এবং এই ক্ষমতা কাঠামো। আপনি কি প্রিয়াম্বলের কথা বলছেন? জি না, প্রিয়াম্বল আমি মূলনীতির কথা বলছি। আমি মূলনীতির যে জায়গাটা, যেটা সংবিধানের মতাদর্শ এবং এই সংবিধানের যে ক্ষমতা কাঠামো, 4টি মতাদর্শ আছে, 4টি মূলনীতি, যেটা কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, এটা তো আপনি সমাজতন্ত্র, গণতন্ত্র, এটা বাকশালের মূলনীতি ছিল। তো বাকশালের মূলনীতি ধরেন বাংলাদেশের মানুষের মূলনীতি হতে পারে না। আমাদের তো আসলে আমরা মুক্তিযুদ্ধটা হলো কিসের উপরে বেস করে? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তাহলে আপনি কেন 72 সালে এসে এগুলো ইনক্লুড করেন? বিষয়গুলো আছে। জি সরি, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কিন্তু এই বিষয়গুলো আছে। না, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের মূলনীতি কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এর ভিত্তিতে আসলে আমরা মুক্তিযুদ্ধটা করলাম।
তাহলে সেটাকে বাতিল করে আপনি কোত্থেকে আসলে এই 72 সালে এটা চাপিয়ে দিলেন? এটাও মূল প্রশ্ন না। মূল প্রশ্ন হচ্ছে যে ক্ষমতা কাঠামো, আমাদের একটা যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার জন্য আমরা পাকিস্তানের বিরুদ্ধে 23 বছরের লড়াই সংগ্রাম করলাম, সেই আকাঙ্ক্ষা থেকে তো কবর দিয়ে দেওয়া হলো। তো অতএব ওই জায়গাতে ওই ক্ষমতা কাঠামো এবং এই মতাদর্শিক যে কাঠামো, এইটা তো আসলে ফ্যাসিবাদের মূল বীজ, মূল ভ্রূণ। এখন এইটাকে তো আপনি রেখে নতুন বন্দোবস্তে যেতে পারবেন না, নতুন বাংলাদেশে সংস্কারের যে প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপি যেটা বলেছেন এটা সংশোধনের কথা বলেছেন 2/3 মেজরিটি দিয়ে। 2/3 মেজরিটির যে মানে 2/3 মেজরিটি ক্ষমতা কাঠামো তো অনেক দূরের ব্যাপার। আপনি খেয়াল করেন যে বিএনপিও সেই আন্দোলনের মধ্যে ছিল, পরবর্তীতে বিএনপির বিরুদ্ধে সেই আন্দোলন 96 সালে হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা প্রতিষ্ঠা করা হলো প্রায় সকল দলের ঐক্যমতের ভিত্তিতে, সেটা তো একটা আদালত এসে সাইন করে এটাকে বাতিল করে দিল। পরে 2/3 মেজরিটি দিয়ে ওইটাই কিন্তু বাতিল করে 72-এর সংবিধানে ফেরত যাওয়ার কথা বলা হলো। তার মানে আপনি যখন 2/3 মেজরিটি দিয়ে এটা করবেন, পরবর্তীতে কেউ একজন এসে যেটা বাতিল করবে না, সেটা নিশ্চয়তা কি? আমাদেরকে একটা স্থায়ী সমাধানে তো যেতে হবে। স্থায়ী সমাধানে যেতে হলে আমাদের এই যে সংবিধানের ক্ষমতা কাঠামো এবং মতাদর্শী কাঠামো, এটাকে সংস্কার করতে হবে। ধন্যবাদ। আবার আসবো জনাব ফারুক হাসান, আপনি কি বলবেন? অর্থাৎ ধন্যবাদ। আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই নির্বাচনের বিষয়ে যেটি বলেছেন, আসলে দেখুন, ওনারা বারবার বলার চেষ্টা করছেন জুন জুলাই বা এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন সরকার চাইলে করতে পারে, সরকার যদি আন্তরিক হয়। তো এই জায়গায় আমরা একটা বিষয় বারবার সামনে নিয়ে আসার চেষ্টা করছি যে ঠিক আছে, সরকার যদি আন্তরিক হয়, আমরাও কিন্তু সম্মিলিতভাবে একটা দাবি ইতিমধ্যে সরকারকেও জানিয়েছি এবং রাজনৈতিক মহলেও এটা অধিকাংশ রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের জায়গা থেকে বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। এই স্থানীয় নির্বাচনটা আসলে কেন এই মুহূর্তে দরকার জাতীয় নির্বাচনের আগে, এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, এটা নিয়ে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে হয়েছে। আমরা মনে করি যে সরকারকে আমরা সমর্থন দিয়ে চেয়ারে বসিয়েছি, এই সরকারের হাতে যে একটা গুরু দায়িত্ব এদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচন। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন হবে অত্যন্ত চ্যালেঞ্জিং এবং গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। তাহলে যে বডির উপরে বা যে অথরিটির উপরে আপনি এরকম একটা গুরু দায়িত্ব অর্পণ করেছেন, এই অথরিটির কতটুকু সক্ষমতা আছে, ক্যাপাসিটি আছে, দক্ষতা আছে সেই গুরু দায়িত্ব পালনের, এই বিষয়টা যাচাই করা আপনার দরকার অবশ্যই আছে। এই জন্যই আমরা বলেছি যে যেই সরকার যেহেতু কোনো রাজনৈতিক সরকার না এবং এই সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন এদের প্রিভিয়াস কোনো দেশ চালানোর অভিজ্ঞতা নেই, দক্ষতাও নেই, এরা রাষ্ট্রীয় কোনো দায়িত্বেও অতীতে ছিলেন না। সুতরাং জাতীয় নির্বাচন করার আগে অন্তত পক্ষে স্থানীয় নির্বাচন দিয়ে টেস্ট কেস হিসাবে আমরা তাদের সেই সক্ষমতা যাচাই করতে পারি। এই জন্যই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা আমাদের দরকার এবং এটার মাধ্যমে আমরা এই সরকারকে কিছুটা পরখ করতে চাই তাদের সক্ষমতা। তো এই জায়গায় আবার বিএনপির চরম আপত্তি। আমার প্রশ্নটা আসলে বিএনপি যদি নির্বাচনের কথাই বলে তাহলে কেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়? আপনারা এটাও বলতে পারেন যে ঠিক আছে তাহলে স্থানীয় নির্বাচন হয়ে যাক কয়েক দফা, তারপরে আমরা জাতীয় নির্বাচনের দিকে যাব। এটা হাবিব ভাই বলবেন, যাই হোক এই প্রশ্নটি আমি রাখলাম। আরেকটি বিষয় আমাদের ফরিদুল ইসলাম হক ফরিদ ভাই চমৎকারভাবে বলেছেন যে কিংস পার্টি নিয়ে তাদের আপত্তি আছে। যাই হোক, আমি আর আসলে ওই কিংস পার্টি শব্দটা বলতে চাই না, এটা নিয়ে আসলে অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যেই হয়েছে। তবে এটা সত্য, এটা তিনিও অস্বীকার করতে পারবেন না, এই পার্টি সরকারের আনুকূল্য নিয়ে গঠিত হয়েছে বা আত্মপ্রকাশিত হয়েছে, এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কারণ এই পার্টি যেদিন আত্মপ্রকাশ হয় বা এই পার্টি যেদিন গঠন হয় সেদিনেই তারা বিভিন্ন জায়গা থেকে রাষ্ট্রীয় যানবাহন ব্যবহার করে তাদের লোক সমাগম তারা এখানে ঘটিয়েছেন এবং সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে তারা কিন্তু তাদের পার্টি ফর্ম করেছেন। সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা বলি যে এই পার্টি অবশ্যই সরকারের আনুকূল্য সহযোগিতা নিয়ে গঠিত হয়েছে। এখন সরকারের সহযোগিতা নিয়ে যদি গঠিত হয়ে থাকে তাহলে এই পার্টি কি পার্টি, জনগণের নামকরণ করুক, আমরা কি বিরতির পরে আমি আপনার কাছে আবারও আসবো। দর্শক নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনা বিষয় আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনের চ্যালেঞ্জ।
অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্ন ধরার সৌজন্যে। ফিরছি আলোচনায়, পর্যায়ে আমি আবারও যাচ্ছি ফারুক হাসান, আপনি যেখানে শেষ করছিলেন যে জায়গায় যে স্থানীয় নির্বাচন এবং অন্যান্য বিষয় যেখানে আসছিলেন আপনি। জি, ধন্যবাদ। যেটি আমাদের ফরিদুল হক ফরিদ ভাই খুব চমৎকারভাবেই তখন বলেছেন যে আসলে বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে যে একটা রাজনৈতিক শক্তির উত্থান, এটা আসলে হওয়ারই কথা এবং হয়েছেও তাই। কিন্তু বাস্তবিক অর্থে উনি যেভাবে ব্যাখ্যাটা দিলেন, এই ব্যাখ্যার মাধ্যমে এটা পরিষ্কার যে এই বিপ্লব শুধুমাত্র তারাই করেছে এবং এই বিপ্লবের পরবর্তী সময়ে বিপ্লবের যে স্পিরিট ধারণ করার যে মানে জায়গা বা কন্টেইনার, মানে এক্সাম্পল হিসেবে যদি বলি, এই কন্টেইনার একমাত্র তারাই, আর কোনো দল, কোনো সংগঠন, তাই তো ওনার বক্তব্যে ফুটে উঠলো। এখন দেখেন এখানে কিন্তু বিএনপি বলেন, জামাত বলেন, গণ অধিকার বলেন, আর মোটা দাগে যদি রাজনৈতিক দলগুলোকে আমি বাইরেও রাখি, এই গণ অভ্যুত্থানে বা বিপ্লবে 26 জন রিক্সা চালক শহীদ হয়েছেন, ফুটপাতের হকাররা শহীদ হয়েছেন, আরও বিভিন্ন লেয়ারের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শহীদ হয়েছেন। এখন আমাদের এই শহীদ ভাইয়েরা, মানে রিক্সা চালক যারা আছেন, তারা যদি এসে প্রশ্ন করেন আমিও তো এই বিপ্লবের অন্যতম একটা শক্তি, স্টেক, তাহলে আমার সেই স্টেকের জায়গাটা কোথায়? তারা কিন্তু দিতে পারে নাই, সরকারের মধ্যে তো নাই, তারাও দিতে পারে নাই। তারা যেহেতু এই বিপ্লবের অন্যতম এজেন্সি হিসাবে তাদের পার্টিকে তারা দাবি করছেন, সেই পার্টিতেই বিপ্লবের প্রত্যেকটা লেয়ারের প্রতিনিধিত্ব, যেটাকে আমরা বলি, নেই। মানে অংশীজনের অংশগ্রহণ থাকবে সেখানে। হ্যাঁ, রাইট, অংশীজনের অংশগ্রহণ নেই, এটা তারাও দাবি করলেও আসলে উত্তর দিতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি আসলে তারা যে ধরনের বক্তব্য বা বয়ান সামনে নিয়ে আসছে, এটা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবে, এটা ভেরি ডিফিকাল্ট একটা মানে বিষয় আর কি। আরেকটা বিষয়, তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে, এটা আসলে আমি মনে করি এখন পর্যন্ত তারা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের বয়ানে যে বিষয়গুলো সামনে নিয়ে আসছে, গণপরিষদ, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক ইত্যাদি ইত্যাদি, এগুলো কেন জানি মনে হচ্ছে জনগণের সাথে কিছুটা তারা চাতুরতার মাধ্যমে জনগণের সাথে এক ধরনের তারা ভেলকিবাজি খেলা খেলছেন। যেমন ধরেন, তারা একদিকে দাবি করছেন সংস্কার, আরেকদিকে দাবি করছেন সেকেন্ড রিপাবলিক। আচ্ছা বলুন তো, সংস্কার, সেকেন্ড রিপাবলিক, এই দুটো জিনিস কি একসাথে চলতে পারে? সেকেন্ড রিপাবলিক আপনি তখনই বলতে পারবেন যখন আপনি প্রিভিয়াস সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে দিবেন, যে অতীতের সব কিছু বাদ, নতুন প্রোক্লামেশনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। তাহলে আপনারা যদি অতীতের সবকিছু বাদ দিয়েই ফেলেন বা দিতে চান, তাহলে এই যে 7 মাস যা কিছু হলো, এগুলোর মানে জাস্টিফিকেশন কি বা এগুলোর বৈধতা কি? যেমন ধরেন ওনাদের পার্টির প্রেসিডেন্ট জনাব নাহিদ ইসলাম, তিনি বলেছেন নতুন বন্দোবস্ত, 72 সংবিধান বাদ, আমরা কি চাই? নতুন সংবিধান রচনা করতে চাই। ভেরি গুড, জনগণের সেটা চাই। এখন প্রশ্নটা হচ্ছে, এই নাহিদ ইসলাম 3 আগস্ট যেদিন এক দফার ঘোষণা হয়, সেদিনেই তিনি নতুন সংবিধানের কথা বলেছিলেন, নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং সেটাকে সাপোর্ট দিয়েছি। আমরা নিজেরাও সেদিন কেন্দ্রীয় শহীদ মিনারে ছিলাম। 3 আগস্ট, ওই সময় কিন্তু বাংলাদেশের সরকার প্রধান শেখ হাসিনা, আওয়ামী রেজিমের সময় সে বাংলাদেশের তৎকালীন সংবিধানকে তার বক্তব্য অনুযায়ী ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে কি বললেন? আমরা নতুন সংবিধানের আলোকে আগামীর বাংলাদেশ চালাবো। 5 আগস্ট শেখ হাসিনার পতন হলো, আওয়ামী লীগ চলে গেল। তারপরে 3 দিন বাংলাদেশ সরকার ছাড়াই ছিলেন। 8 আগস্ট ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠা হলো বা শপথ নিলেন। তা 8 আগস্ট যখন নাহিদ ইসলাম শপথ নেই, শপথ কোন কনস্টিটিউশনের আন্ডারে নিলেন? ওই যে 3 আগস্ট ছুঁড়ে ফেলে দেওয়া, ডাস্টবিনে ফেলে দেওয়া, তারই বক্তব্য। তার মানে 3 আগস্ট আপনি যে জিনিসটাকে ছুঁড়ে ফেলে দিলেন ডাস্টবিনে, সেই একই জিনিস ডাস্টবিন থেকে তুলে এনে 8 আগস্ট কিভাবে তার উপরে হাত রেখে শপথ নিলেন? এটা কিভাবে সম্ভব? আপনি সেদিন বলতে পারতেন যে না, এই সংবিধান মানি নাই, আমরা এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি, এই সংবিধান জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে, এই সংবিধানের মাধ্যমে বিপ্লব হয় নাই, গণঅভ্যুত্থান হয় নাই, সুতরাং এই ফেলে দেওয়া সংবিধানের উপরে হাত রেখে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি না, সম্ভব না। সে কিন্তু ওই সংবিধান ডাস্টবিন থেকে তুলে এনে তার উপরে হাত রেখে অফকোর্স এটা তাদের বক্তব্যের সাথে মানে নিজের বক্তব্যের সাথেই নিজের স্ববিরোধিতা হচ্ছে। ধন্যবাদ। একবারই পরিষ্কার। এখন সে যদি দাবি করে যে আমরা যে নতুন বন্দোবস্তের কথা বলছি, নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, এটা সেটা, আরে ভাই, এটা তো আমি মনে করি মৃত্যু সেই 8 আগস্টেই তোমরা ঘটিয়ে দিয়েছো। যেদিন তোমরা ওই ফেলে দেওয়া সংবিধান সামনে এনে গণভবনে বা বঙ্গভবনে গিয়ে শপথ নিয়েছো, আমি মনে করি সেদিনেই এটার মৃত্যু হয়েছে।
জনগণ কিন্তু সত্যিকার অর্থেই নতুন সংবিধান চেয়েছিল, নতুন বাংলাদেশ চেয়েছিল। ধন্যবাদ, আমি আসবো আবার। জনগণের সেই নতুন বাংলাদেশ তারা দিতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। আমরা চেয়েছিলাম ছাত্র প্রতিনিধি এই সরকারে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা পরামর্শ দিয়েছিলাম যে তোমরা বাইরে প্রেসার গ্রুপ হিসেবে থাকো, এই সরকারকে বাধ্য করবা, এই সরকার যদি ডানে বামে একটু কাত হওয়ার চেষ্টা করে তোমরা সরকারকে বাধ্য করবে সঠিক লাইনে রাখার জন্য। কিন্তু তা না করে তারা ক্ষমতার মধু আহরণের জন্য, খাওয়ার জন্য, যেটাই হোক, তারা কিন্তু এই সরকারে অংশগ্রহণ করেছে। ধন্যবাদ। ফরিদি উত্তর করে দেবে, আমি যাবো হাবিবুর রহমান। আপনি কি বলেন যে অর্থাৎ তারা বলছে যে সংবিধান পরিবর্তন, আবার বলছে সংস্কার, সেকেন্ড রিপাবলিক, ইন্ডিপেন্ডেন্স অফ প্রোক্লামেশন যেটা আছে সেটি নানা রকম বিষয় বলছে ত্রুটিপূর্ণ আছে, তারা এগুলোকে, আপনি কি বলবেন এই প্রসঙ্গে? যদিও যেটি বলেছেন বিএনপি সারাদিন আহমেদ যে দুটোকে আমরা এর সাথে আমাদের কোনো ঐক্যমত হবে না, বিষয়টি কীভাবে বলবেন? না, ফারুক হাসান একটা ব্যাখ্যা দিয়েছে, জি, যুক্তিসঙ্গত ব্যাখ্যা। আমাদের কতগুলো খাদ্য আছে, আনারস, দুধ, এর সাথে আরও দু একটা একসাথে খাওয়া যায় না, খেলে কী হয়? বদহজম হয়, মৃত্যু পর্যন্ত হয়। তো এরা একসাথেই যদি এই তিনটা মিলাতে যায়, সেকেন্ড রিপাবলিক, সংস্কার, নতুন সংবিধান, তো মিলবে? তিনটা একসাথে যেতে পারে না। আর তার আগে যদি আমি যাই, যে যারা আজকে এই কথাগুলো বলছে, আন্দোলন যখন শুরু হয়েছিল পৃথিবীর সব দেশে কিন্তু আন্দোলন হয়েছে একটা পলিটিক্যাল একটা বিশ্বাসকে নিয়ে। আমরা 90-তে করেছিলাম একটা বক্তব্য নিয়ে যে এরশাদ জোরকে ক্ষমতা দখল করছে, তাকে ক্ষমতাচ্যুত করতে হবে, বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আজকে যারা এই সংস্কারগুলি করার চেষ্টা করতেছে বা বলতেছে, বলুক, আপত্তি নেই, তাদের ভিতরে কি এমন কোনো স্বপ্ন ছিল? তারা কি সেই ধারাবাহিকতা নিয়ে আন্দোলন এসেছিল? তাদের ভিতরে ছিল, তারা কারা পরিবর্তন করতে চাইছে? আমার শেষ করতে দেন। জি জি জি। যে তারা চেয়েছিল, তারা একটা কোটা সংস্কার করতে চেয়েছিল। সরকার কোটা সংস্কার না করে সরকার কোটা বাতিল করে দিল। তাদের স্বপ্ন ডবল পূরণ হয়ে গেল, তারা ঘরে ফিরে গেল। এই সেকেন্ড টাইম যেটা আসলো, সেটা যদি সরকার এই আজিজ, বেনজির, মতিউর, আসাদ এই দুর্নীতি যদি সামনে না আসতো, তাহলে আমার মত যে এই সরকার কিন্তু কোটা আবার ফিরিয়ে নিত না। সরকার দুর্নীতি ঢাকার জন্য, এটাকে অন্যদিকে প্রভাবিত করার জন্য এই কোটাটা ফিরিয়ে নিয়ে আসলে, আবার কোটা ফিরিয়ে নিয়ে আসার আগ পর্যন্ত তাদের ভিতরে কোনো ধরনের একটা অবৈধ সরকার, বিনা ভোটে নির্বাচিত সরকার, একদলীয় নির্বাচিত সরকার, এই সরকার বিরোধিতা করতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হবে, এমনকি কোনো কিছু ছিল না। কোটা যখন ফিরে নিল, তখন তাদের কাছে আবার আসলো তাদের যে দাবিটা ছিল সেটা। এবং বাস্তবতা, এই বাস্তবতা মেনে নিয়ে গিয়ে সামনে আগাতে হবে। যদি সরকার প্রথম দিনে যদি আপনার সংস্কার করে দিত, আপনার পূর্ণাঙ্গ আয়কর 7% দিল, আমি কিন্তু বারবার আপনি এখানেও বলে গেছিলাম যে এটা এগিয়ে আনা যায়, 8ই ডিসেম্বর না করে এগিয়ে নিয়ে আসেন, নিয়ে পূর্ণাঙ্গ আপনার সংস্কারটা করেন। কী করতে চাচ্ছেন, মানে সংবিধান, মানে যে এটা আর কি করলো, শেষে 7%। প্রথমে যদি 7% যদি সংস্কার রেখে যদি ছাত্রদেরকে আহ্বান জানায়, তারা ঘরে ফিরে যেত না? যেত তো। এবং একটা যুক্তিসঙ্গত বুদ্ধি, এই আন্দোলনে যারা মাঠে এসেছিল, একটা বারের জন্য একটা ফ্যাসিস্ট, একটা একদলীয়ভাবে নির্বাচিত সরকার, একটা দুর্নীতিবাজ, লুটেরা, বিদেশে টাকা পাচারকারী, অনৈতিক একটা সরকার, তার পতন তারা চায়নি। বরঞ্চ সেই সরকারের প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে। আমি একটু কথা বলতে চাই। সরকার প্রধানমন্ত্রী বার্তা দেয়নি অহমিকার কারণে, তাদের দাবি শোনা উচিত ছিল, তাদের দাবি করা উচিত না, তারপর করেছিল শোনা উচিত ছিল। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী শুনলেন তার ওবায়দুল কাদের কাছে গেল, ওবায়দুল কাদেরও তাদের সময় দিলেন না। শেষ পর্যন্ত তারা এই অবৈধ সরকার, ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতি এখন যেটা বলা হচ্ছে, তার কাছে তারা স্মারকলিপি দিয়ে আসলো। তার মানেটা কি? তার মানেটা তাদের ভিতরে একটা ফ্যাসিস্ট অন্যায়কারী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। ওই সরকারের কাছে দাবি ছিল, তুমি কোটা সংস্কার বাতিল করেছিলে, এই কোটা আবার ফিরিয়ে নিয়ে আসছো, তুমি এটা আবার সংশোধন করো, এই তো। এর থেকে হইল কি, সারা দেশের মানুষ
কেন নামলো? ওই যে যেটা বললো ফারুক হাসান বললো, রিক্সাওয়ালা, আমি তো ওই যে বিভিন্ন মিডিয়াতে যাই, যত জায়গায় আমি উঠছি, বাসে চড়ি, ইসে চড়ি, টেম্পুতে চড়ি, পায়ে হাঁটি, উবারে চড়ি, পাঠাতে চড়ি, জিজ্ঞাসা করলে বলে ভাই বাড়িতে থাকতে পারে না, কেউ কেন বিরোধী দল করে, হয় বিএনপি না অন্য সংগঠন। এই সমস্ত লোকগুলো দেখলো যে আমরা বাড়িতে যেতে চাই, আমার জমিতে ফিরতে চাই, আমার পুকুরের মাছ আমি ধরতে চাই। এই সরকার দ্রব্য উদ্যোগের কারণে মানুষ অতিষ্ঠ ছিল, সব মানুষগুলো এসে এদের পিছনে দাঁড়ালো, সবাই মিলে। তাহলে বিএনপির এত লোক মারা গেল কেন, ওদের অত লোক মারা গেল কেন, এত মানুষ আহত হলো কেন, বিএনপির 5,000 লোককে গ্রেপ্তার করলো কেন? সমস্যা হচ্ছে এই জায়গা। এখন এই টোটাল আন্দোলনে 90 বলেন, এই যে দীর্ঘ 70 বছরের আন্দোলন সংগ্রামে জীবন দেওয়া, অত্যাচারিত হওয়া, নির্যাতিত হওয়া, রিমান্ডে যাওয়া, ইলেকট্রিক শক সহ্য করা, সব ভুলে গিয়ে এরা দাবি করলো যে আমরা সব কিছু করেছি। যখন 74 মাসে পাতা পড়ে খলমল করে, বিড়ি খেয়ে ফেলে দিল, দাও দাও কিছু, আর 2 মিনিটের ভিতরে আমরা আছি। আর বর্ষার সময় আপনার আগুন জ্বলায় দিল, ম্যাচ মারলে জ্বালে না। ওই অবস্থাটা ছিল ওই রকম, যে কারণে এদের পিছনে সবাই গেছে। কিন্তু কারোর কোনো প্রতিনিধিত্ব নাই, রিক্সাওয়ালা নাই, শ্রমিক নাই, টেম্পোলা নাই, রাজনীতি কারণ নাই, শুধুমাত্র প্রতিনিধি ছাত্রদের। এবং এই ছাত্ররাই ডক্টর ইউনূসকে সিদ্ধান্ত দিয়েছে, ডক্টর ইউনূস তার এনজিও মার্কার যত লোক আছে বয়বৃদ্ধ নিয়ে এসে এক কুমিল্লা চিটাং দিয়ে একটা সরকার গঠন করলো। সেই সরকার আপনি কীভাবে দেশ পরিচালনা করবে? এবং সেই সরকার, শেষ কথা হলো, সেই সরকার এবং ডক্টর ইউনূস ইতিহাসের পাতায় একদিন তার যে সুনামটা অর্জিত হয়েছিল, এই বাংলাদেশে এই ভারতের পরিস্থিতি চলতে থাকলে এই বাংলাদেশে তার সুনাম অক্ষুণ্ণ থাকবে বলে আমি মনে করি। কারণ ডক্টর ইউনূস নিজে একটা দল গঠন করেছেন, নিজে ছাত্রকে দিয়ে একটা দল গঠন করেছেন, একটা দল উনি নিজে চেষ্টা করেছিলেন, পারেন নাই, উনি তখনও নোবেল বিজয়ী ছিলেন, পারেন নাই। একটা রাজনৈতিক দল গঠন করার প্রশ্ন উঠবে, এই দলটা কিভাবে চলবে, কিভাবে টাকা আসতেছে, কিভাবে আসতেছে। ধন্যবাদ। এই জিনিসগুলো বুঝতে হবে। ফরিদুল হক, আপনি বলুন বিষয়টি। যে ও সব শেষ বলে সব বিরোধ মিটায়, এখন কোথা বিপদ কিন্তু আমাদের যায়নি, যে জাতীয় পরিষদ নির্বাচন আসলে আমাদের সময় একদমই নাই। তারপর আপনি বলুন যে আসলে বিষয়টি কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত নির্বাচনের, যে জাতীয় পরিষদ নির্বাচন তো তারা চাইছে না, আপনারা যে ডিফার করছে আপনাদের, সেক্ষেত্রে কি হবে? আমাদের তো একটা নির্বাচন লাগবে, এটা নিয়ে তো ধরেন কোনো দ্বিমত নাই। এখন বাংলাদেশে আমরা যেটা বলছি যে সংবিধানটা আছে, এই সংবিধানটাকে রেখে বাংলাদেশকে তো আর আপনি গণতান্ত্রিকভাবে রান করতে পারবেন না, এটা 53 বছরে ফেল করছে। সংবিধান তো চেঞ্জ করতে হবে। আচ্ছা, সংবিধানের কোন ধারাটা, এটা সংস্কার কথা বলছে বিএনপি, কিন্তু কোন ধারাটা আপনার কাছে মনে হয় যে এটা স্বৈরতান্ত্রিক? সংবিধানের কোন ধারা কি? সংবিধানের অনেক ধারা। প্রধানত আমি বলি, প্রধানত হচ্ছে গিয়ে রাষ্ট্রের যে 3টা অঙ্গ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং হচ্ছে আইন বিভাগ, এই যে এইটার যে ক্ষমতা কাঠামোকে আলাদা করা, এটার জন্য যে নির্ধারিত মানে যে ওই যে অনুচ্ছেদগুলো, আপনি ধরেন 70 অনুচ্ছেদ, 55 অনুচ্ছেদ এবং 123 সেগুলো তো সংস্কার হতে পারে এবং চলমান প্রক্রিয়া। এটা ক্ষমতা কাঠামোর ব্যাপার। তো আমি যেটা আগেও বললাম, যেটা ক্ষমতা কাঠামোর ব্যাপার, যে ক্ষমতা কাঠামো, এটাকে যদি আপনি অ্যাকাউন্টেবল করতে চান তাহলে এটার মূল কাঠামোটাকে চেঞ্জ করতে হবে। অতএব এটা কোনোভাবেই সংশোধনযোগ্য নয়। আরেকটা ব্যাপার, জি আমি শেষ করতে হবে, আরেকদিনের হয়তো আমরা আলোচনা করব। ফারুক, আর সময় দিতে পারছি না, আরেকদিন হয়তো আলোচনা করা যাবে, আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, স্বপ্নধারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।